Well, I hope you sit back and enjoy this evening's programme on 5EBI FM. সবাইকে শুভেচ্ছা। আরে আমাদের মাহিদ ভাই, ঈদ মোবারক। কেমন আছেন ভাইয়া? ঈদ মোবারক আপু, কিন্তু ঈদ মোবারক বলছেন, এখনো কি ঈদ আছে নাকি? কি বলেন ভাইয়া, আমার এরিয়া হচ্ছে অ্যাডিলেডের দ্বিতীয় বৃহত্তম বাঙালি পাড়া। আমাদের ঈদ কিন্তু এখনো শেষ হয়নি। আচ্ছা আপু, তাই নাকি? তো আপনাদের এত সময় আছে যে এখন ঈদ পালন করছেন? মাই ডিয়ার ব্রাদার, সময় করে নিতে হয়। আপনার সব দিনই কর্মব্যস্তময় থাকবে ভাইয়া। এর মধ্যে থেকে আপনাকে শপিং করা, সিনেমা দেখা, কোর্সের ক্লাস করা, প্রিয় মানুষটির প্রিয় মুখটি দেখা, রান্না করা, সব করতে হবে। আর ভাইয়া সুযোগ পেলে একটু এদিক সেদিক বেরিয়েও আসবে। হ্যাঁ বুঝলাম ওয়াসিফ আপু, কিন্তু হয়েছে কি জানেন, আমি প্রতি সপ্তাহে ভাবি যে উইকেন্ড এলে এটা করব, ওটা করব, এখানে যাব, ওখানে যাব, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আর কিছুই করা হয়ে ওঠে না। ভাইয়া আমি কিন্তু চেষ্টা করি জানেন, এবং পেরে উঠিও প্রায়। সময় ভাগ করে নি। বৃদ্ধ বয়সের বর্ডার লাইনে প্রায় এসে গেছি কিনা। কিছু দূর হাঁটার পর জানেন মনে হয় উফ, একটু বসে যায়। রাস্তায় তখন বাংলাদেশের বাদামওয়ালা আর আমড়াওয়ালাকে খুঁজতে ইচ্ছে করে। জোর মনোবল দিয়ে ভাবি, না এখনো যথেষ্ট শক্তি আছে, হাঁটতে পারবো। নিজেকে তরুণ ভাবতে না ভালোই লাগে। ওয়াসিফ আপু, এটা হচ্ছে আসলে আপনার কনফিডেন্স, এটা বজায় রাখুন। আর আপনি যদি এইটি বজায় রাখেন, এই মনোবল আপনাকে এগিয়ে নিয়ে যাবে অনেক দূর, যেখানে আপনার বয়স পিছন থেকে ফিরে মুচকি হাসবে অনেকটা বোকার মতো। তো সুধী শ্রোতা মণ্ডলী, শুভেচ্ছা নিন এবং ঈদ মোবারক। ঈদ শেষ হয়েছে প্রায় সপ্তাহ 2 হতে চলেছে, কিন্তু আমার সাথে সেই চাঁদ রাতের পর আপনাদের প্রথম অনুষ্ঠান। আর একটু আগে ওয়াসিফ আপু বললেন ঈদের আমেজ নাকি এখনো আছে। ঠিক আছে, এখনো শেষ হয়নি, ধরে নিলাম এখনো আছে। তো শ্রোতা মণ্ডলী, যথারীতি আজ বুধবার, আর আপনারা শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। যথারীতি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আর আজ আমি আছি আপনাদের সাথে মাহিদ, আর সঙ্গে আছেন এক বৃদ্ধা ওয়াসিফা আপা। আচ্ছা ওয়াসিফা আপা, আপনার এক্সাক্ট বয়সটা কত হবে? ভাইয়া আমি মেয়ে। জি, এটা আমরা জানি। আপনার বয়সটা কত সেটা বলুন। আমি মেয়ে? আরে ভাই, আমি তো আপনাকে মহিলা বলছি না ভাইয়া। ও নিয়ারে আছি, আর আপনি আমার মান সম্মান নিয়ে কথা বলছেন। ভাইয়া জানেন না, মেয়ে হই আর মহিলাই হই, বয়স জিজ্ঞেস করতে নেই। আর ছেলেদের চাকরির স্যালারি। সরি আপু, বুঝতে পারলাম আপনি আসলে খাঁটি বাঙালি নারী রয়ে গেছেন, এখনো পুরোপুরি অস্ট্রেলিয়ান হতে শিখেননি। অস্ট্রেলিয়ান মহিলা কিন্তু বয়সের ব্যাপারে একদমই ফাঁসি না, অকপটে নিজের বয়স বলে ফেলে। শ্রুতি শ্রোতা মণ্ডলী, এই বয়স নিয়ে কথা প্রসঙ্গে ওয়াসিফ আপু মনে হয় একটু চটেই গেছে। আপনারা জানেন আর বুঝতে পারছেন আমি হয়তো একটু মজা করছি। আপু, আমি আপনার সাথে আসলে মজা করছিলাম। তবে যাই হোক আপু, এটা সত্যি, আমাদের বঙ্গ ললনেরা পৃথিবীর ইতিহাসে তাদের কর্ম, সাহসিকতা এবং বীরত্বের জন্য কিন্তু সম্মানিত স্থান দখল করে আছে। বয়সের হিসাব তাই নাই করলাম। ও আমার মনে হচ্ছে শ্রোতা মণ্ডলী, গল্পে আমরা প্রায় অনেকক্ষণ কথা বলে ফেলেছি। তো সপ্তাহখানেক আগে আমাদের একজন শ্রোতা, তার নাম আবুল হাসনাত, তিনি একটি মাইলসের গান শুনতে চেয়েছিলেন আপু। গানটি ছিল চাঁদ তারা, তার রিকোয়েস্ট ছিল। তো শ্রোতা মণ্ডলী, চলুন আজকের অনুষ্ঠানের প্রথম গানটি, আমাদের এই আবুল হাসনাত ভাইয়ের এই রিকোয়েস্টের গানটি আমরা শুনে আসি। সেটি হচ্ছে মাইলসের চাঁদ তারা। তোমার তুলনা হয় না।
কবিতা আর কাব্য লিখি তোমার চোখে চেয়ে থেকে, সুন্দর আমার পৃথিবী দেখি। জীবন চলার পথে জানি তুমি প্রথম দিয়েছ দেখা, ভুল বুঝে কোনোদিনও আমায় তুমি করো না একা। যদি বলি তবুও হবে তোমার তুলনা হয় না, চাঁদ তারা সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝর্ণা। যদি বলি ফুল তবুও হবে ফুল, তোমার তুলনা হয় না। তুমি না এলে এই পৃথিবী আমার হারাবে আপন ঠিকানা, যদি দূরে স্বপ্নগুলো আমার ভেঙে যাবে জানো না। শুধু শ্রোতা মণ্ডলী, আপনারা শুনছেন 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন, আর এটি আপনারা শুনবেন প্রতি বুধবার রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত। শ্রোতা মণ্ডলী, আশা করছি আপনারা প্রত্যেকে ঈদ সুন্দরভাবে পালন করেছেন এবং সুস্থ আছেন। সুস্থ আছেন কথাটি এজন্য বলা, এখনো রান্না আর দাওয়াতের পালা কিন্তু শেষ হয়নি। আচ্ছা, তাই নাকি ওয়াসিফ আপু? কিন্তু আমার কথা চিন্তা করে দেখুন, আমার হাতে তো সপ্তাহে কোনো দাওয়াত নেই, মানে আমি বলছি ঈদের দাওয়াতের কথা। কি বলেন ভাইয়া, কাল রাতে আমার বাসায় আপনাদের সবার দাওয়াত না? ও তাই তো আপু, সরি ভুলে যাই। আমার যে কি হয়েছে ইদানিং, আজকাল সব সময় কেন জানি সব অনেক কিছু ভুলে যাচ্ছি। তরুণ মানুষকে বৃদ্ধ বললে ভাইয়া এই হয়। আচ্ছা বুঝলাম আপু। আপু এবার বলেন যে ঈদে আপনি কয়টা বাসায় দাওয়াত খেয়েছেন? সর্বসাকুল্যে 25টা 24টা ভাইয়া। 24টা মানে দিনে তাহলে কটা করে খেয়েছেন আপু? ভাইয়া আমার ঈদের দিন তো 8টা বাসায় দাওয়াত ছিল, মানে আমার ইউনিটে 8 জন বাঙালি। ওরে বাবা, এটা কোথায় আপু? দ্বিতীয় বৃহত্তম বাঙালি পাড়া, বললাম না ভাইয়া, হেনলি বিচ। লাস্ট বাসায় আমি 12:30টায় ঢুকি আর রাত 1টায় প্রস্থান। ওরে বাবা, সারাদিনের ব্যাপার। তা আপু তাহলে আমার মনে হচ্ছে এবার ঈদটা আপনিই করেছেন। আমাদের এখানে সবাই ফোনে দাওয়াতের স্কেডিউল ভাগ করে নিয়েছিল ভাইয়া। 1 ঘন্টা 1.5 ঘন্টা করে সবার বাড়ি, মানে সবার সাথে দেখা করা। বাহ, কি সুন্দর স্কেডিউল, সব বাসায় ঠিক মতো ঠিক সময়ে যেতে পারে, মানে সবাই বেড়াতে পেরেছে ভাই। তো আপু আমি বুঝলাম আপনি তো অনেক দাওয়াত খেলেন এবার ঈদে, তো আপনি কি মনে করেন যে এই যে দাওয়াত খেলেন না, তো এগুলো কি কোনো পজিটিভ দিক আছে? অফকোর্স ভাইয়া, একে অপরের সাথে হৃদ্রতা বাড়ে, দেখা হচ্ছে, তাছাড়া আপনার বাজারের খরচটাও বেঁচে যাচ্ছে প্রায় 1 সপ্তাহ। বাজারের খরচ ঠিক বুঝলাম না আপু। আমি তো জানি যে কারো বাসায় দাওয়াত খেতে গেলে কিছু গিফট নিয়ে যেতে হয়, আবার আপনি যদি কারো বাসায় দাওয়াত খান ভুলে গেলে হবে না, আপনাকে কিন্তু আপু দাওয়াত খাওয়াতে হবে। ভাই এগুলো বলে কেউ আপনাকে দাওয়াত করবে না, চুপ।
আমার ব্রিসবেনের এক ফ্রেন্ড কি বলে ভাইয়া জানেন, কি বলে আপু? ওরা নাকি ঈদের 10 দিন আগে থেকে ঈদের রেসিপি নিয়ে কাজ শুরু করে দিয়েছিল, আর দাওয়াতের শিডিউল তারা ফেসবুকে আপডেট করে দিয়েছে। ভাইয়া এত কিছুর পরও জানেন ঈদে মনে একটা কষ্ট থেকেই গেছে। আপু সেটা কি ধরনের কষ্ট? আমি কোনো সালামি পাইনি ভাইয়া, আচ্ছা। মানে ঈদের সালামি, আচ্ছা। কাকে যে সালাম করবো সালামি দিবে ওরকম মানুষই আমি পাইনি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। যেটা মানে আজীবন আমি দেশে পেয়ে এসেছি। হ্যাঁ, শুধু শ্রোতা মণ্ডলী, আমি জানি না আপনার এই সালামির কথাটা ভুলে গেছেন কিনা, আমার কাছে কিন্তু ঈদের সালামি বরাবরই খুব গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ আপু, এটা কিন্তু ঠিক বলেছেন। তবে যেটা হয়েছে যে বয়স বাড়ার সাথে সাথে এই সালামি কিন্তু দেখা যাচ্ছে যে কমে গেছে। ছোটবেলায় অনেক ভাই আমি এখনো অত বয়স বাড়েনি কিন্তু দেশে মানে বাংলাদেশে থাকতে তো আমি বরাবরই ক্রেডিট কার্ডের ডিফল্টার ছিলাম। আচ্ছা। হ্যাঁ, আমার প্ল্যান থাকতো 2 ঈদের সালামির দিকে। ভাই আমি কিন্তু ভালোই সালামি পেতাম জানেন, আর আচ্ছা। ওই সালামি দিয়ে ক্রেডিট কার্ডের অলওয়েজ তো মিনিমাম পেমেন্টই দিতাম আমি, মানে ওই সালামিটা দিয়ে ক্রেডিট কার্ডের কয়েকটা পেমেন্ট আমি দিতে পারতাম। দারুণ ভাইয়া বলেছেন। আপনার এই সালামির কথা সূত্রে আমার কথা মনে পড়লো যে আমার মনে আছে যে আমি আমার জীবনে সবচেয়ে বেশি সালামি পেয়েছিলাম বিয়ের পরে। Right, অর্থাৎ বিয়ের right. পর প্রথম ঈদে যখন শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, হ্যাঁ, আমি হ্যাঁ। নানা দিক থেকে এত সালামি পেয়েছিলাম যে ওটা দিয়ে বেশ ভালো একটা অ্যামাউন্টই আমার পকেটে জমা হয়েছিল। তো যাই হোক আপু, আমরা ইস, আমরা ভাইয়া সালামি, আপনাকে যদি আমি চিনতাম আমার ক্রেডিট কার্ড ক্লোজ করে ফেলতাম ভাইয়া। হ্যাঁ আপু ঠিক আছে, আমরা অবশ্যই সালামি ঈদ এগুলো নিয়ে অনেক কথা বলবো। তবে আমাদের কিন্তু সুন্দর সুন্দর গানও শুনতে হবে, কারণ বাইরে হ্যাঁ। বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির খুব মধ্যে আজকে খুব আমাদের শ্রোতারা ঠান্ডা কষ্ট ভাইয়া। করে যারা রেডিও টুইন করছে তাদের জন্য অবশ্যই সুন্দর সুন্দর গান দিতে হবে, যাতে সবাই গানগুলো উপভোগ করতে পারে। হ্যাঁ, তো ভাই, আমরা একটা গান শুনে আসি অবশ্যই না? শুনবো। তো আমরা ঈদের আমেজ যেহেতু আপনি এনে ফেলেছেন 2 সপ্তাহ পরে, আমরা জি। একটা খুব চটুল ভালো সুন্দর একটি গান শুনি, কি বলেন? তো এবার যে গানটি শুনবো সেটি হচ্ছে আপনাদের সবার পরিচিত হাবিবের কম্পোজ করা শিরিনের কণ্ঠে পাঞ্জাবিওয়ালা গানটি। তো শ্রোতা মণ্ডলী যারা শুনছেন তারা অবশ্যই ভলিউমটি একটু বাড়িয়ে নিন, গানটি অনেক বিটের, তো আশা করি সবার ভালো লাগবে। তো চলুন শুনে আসি গানটি। রশিকে তলকা জ্বালা ওই লাল ভুরকাওয়ালা, তুমি বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, তুমি বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। রশিকে তলকা জ্বালা ওই লাল ভুরকাওয়ালা, তুমি বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, তুমি বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা।
শুধু শ্রোতা মণ্ডলী, অনেক চটুল গান, গানটা শুনে উফ, কি যে আজকে ওয়েদার আর কি ঠান্ডা, সবে আমরা একটু নড়ে চড়ে বসলাম, তাই না? আমরা শুনছি 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আর এই প্রোগ্রামটি আপনারা শুনবেন প্রতি বুধবার রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত। হ্যাঁ আপু, আমি একটু এই গানটি নিয়ে বলতে চাই। সেটা হচ্ছে যে পাঞ্জাবি হলো গানটি, এটা আমি যতদূর জানি বা আমরা জানতে পারি, এটা হচ্ছে সিলেটের আঞ্চলিক ভাষার একটি গান, বা ওখান থেকে নেওয়া সিলেটের আঞ্চলিক। তো এটা কিন্তু সত্যি আপু, সিলেটে কিন্তু আপনার অনেক আঞ্চলিক গান আছে যেটা কিন্তু এখন ওই যে মানে রিমিক্সের ফলে বা নতুন নতুন যারা গান কম্পোজিশন করছেন তারা সিলেটের এই আঞ্চলিক গানগুলো আনছেন, এবং যেটা আমরা নতুন করে শুনতে পাচ্ছি, এবং গানগুলো কিন্তু শুনতে ভালো লাগছে। হ্যাঁ অনেক, ঠিক আছে। যেমন এটা কিন্তু সত্যি যে আপনি সিলেটের ওই আঞ্চলিক ওই অঞ্চল এলাকাগুলোতে কিন্তু এই ধরনের অনেক চটুল গান আছে যেটা আমরা নতুন শিল্পীদের কম্পোজিশনের মাধ্যমে পেয়েছি। তো আসলে দারুণ গানগুলো, মানে ইটস ডিফারেন্ট, এবং এগুলোতে একটা অন্যরকম স্পিড আছে ভাই। অবশ্যই। তো শ্রোতা মণ্ডলী, আমরা অবশ্যই আরো সুন্দর সুন্দর গান শুনবো, আপনারা আমাদের সাথেই থাকুন। তো আপু, কথা বলছিলাম তো সালামি নিয়ে, কিন্তু আপনি কি জানেন আপু, আপনি যদি খেয়াল করেন যে আজকালকার যে ইয়াং জেনারেশন, যাদেরকে আমরা বাংলায় তরুণ সমাজ বলে থাকি, ওরা কিন্তু আপনি দেখবেন সবকিছুতেই ফার্স্ট। আমাদের আরেক পূর্বের জেনারেশনের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাদেরকে, দেখবেন যে ওদের চিন্তা চেতনা সবকিছুতেই অনেক বেশি ফার্স্ট, এবং এরা কিন্তু অনেক সেলফ ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্ট। এই যে সালামির কথা বললেন, এই সালামি কিন্তু ওদের জন্য একটা উপলক্ষ মাত্র। ওদের কোনো কিছুই কিন্তু এই সালামি পেলো বা না পেলো এটার জন্য থেমে থাকে না। হ্যাঁ, সেটাও। তাছাড়া দেখবেন ওদের পছন্দ অপছন্দটাও আপনি যদি কম্পেয়ার করে থাকেন আগের জেনারেশনদের সাথে, চিন্তা চেতনা, চাল চলন, কথাবার্তা সবকিছু কিন্তু একটু ভিন্ন। এই ভিন্নতা কিন্তু খারাপ কিছু নয়, এই ভিন্নতা কিন্তু আপনার যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলা। শুধু শ্রোতামণ্ডলী, আপনাদের মনে পড়বে পৃথিবীতে, বা আপনি যদি খেয়াল করে থাকেন ইতিহাস পড়লে, পৃথিবীতে যতগুলো ইতিহাস সৃষ্টি হয়েছে, মানে ইতিহাস সৃষ্টিকারী ঘটনা ঘটেছে, সেটা যুদ্ধই হোক আর শান্তি হোক, সে বেশিরভাগ ক্ষেত্রে সম্মুখে ছিল কিন্তু তরুণরাই, আর বেশিরভাগ ক্ষেত্রে লিড কিন্তু দিয়েছে বয়োজ্যেষ্ঠরা, এটাও কিন্তু মানতে হবে। হ্যাঁ আপু, অবশ্যই আমাদের মানতে হবে। আপনারা কিন্তু এই যে জেনারেশনের যে একটা গ্যাপ, অর্থাৎ পুরনো জেনারেশনের সাথে নতুন জেনারেশনের গ্যাপ, এটা কিন্তু আপনারা নিজের বাসাতে একটু ট্রাই করে দেখতে পারেন যে হয়তো আপনার একটা ফ্যামিলি মিটিং করলেন, তো ফ্যামিলি মিটিং এ আপনারা দেখতে পারেন উইকেন্ডে হয়তো ফ্যামিলি মিটিং, দেখবেন যে আপনি যারা, অর্থাৎ বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ, তারা একটা জিনিসকে যেভাবে ভাবছে, যেভাবে দেখছে, বাড়ির যুবক ছেলে মেয়েটি কিন্তু ঠিক সেইভাবে দেখছে না। কোনো ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে বয়োজ্যেষ্ঠদের সাথে অনেক বেশি এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ হোক বা না হোক, ওদের চিন্তা চেতনাটা একটু অ্যাডভান্স। আমি একটা ছোট্ট উদাহরণ দেই, এটা খুব মজার হবে আসলে। সেটা হচ্ছে যে দেখবেন যে বয়োজ্যেষ্ঠরা বেশিরভাগ ক্ষেত্রেই অনেক বেশি ভবিষ্যৎ কেন্দ্রিক কথা বলে, এটা করতে হবে, এটা করলে এটা পাবে, ফিউচারটিতে তারা যেন অনেক বেশি নিজেদের চোখের সামনে দেখতে পারে। কিন্তু দেখবেন ঠিক উল্টো দিকে আমাদের তরুণ যারা একটু বয়স কম, তারা কিন্তু অবশ্যই তারা ফিউচারকে নিয়ে অনেক ভাবে, কিন্তু তারা প্রেজেন্ট টাইমকেও কিন্তু অনেক বেশি প্রাধান্য দেয়, এবং অনেক ক্ষেত্রে অনেক বেশি মূল্যবান মনে করে। এটাকে আর অবশ্যই এটাকে কাজে লাগাতে পারলেই তো ভবিষ্যৎকে আর এনজয় করা যাবে। তো তারা মানে প্রত্যেকটা মোমেন্টকে এনজয় করতে চায় ভাই, অনেক বেশি বর্তমান কেন্দ্রিক চিন্তা ভাবনা করে। আমার মনে হয় এটা একটা পার্থক্য আছে মোটা দাগে। হ্যাঁ, কিন্তু এত কিছুর পর ভাইয়া আপনাকে স্বীকার করতে হবে যে ওরা হাতের কাছে অনেক ফাস্ট টেকনোলজি পাচ্ছে। আপনার মনে আছে যে আমরা ইউনিভার্সিটিতে ঘন্টার পর ঘন্টা লাইব্রেরিতে কাটিয়েছি একটা বইয়ের জন্য, কত যে দৌড়াইছি ভাইয়া, একটা সংজ্ঞার জন্য কত বই ঘেটেছি। আর আজকালকার এই পিচ্চিগুলো ইন্টারনেটে একটা ক্লিক করে শুধু অক্সফোর্ডের সিলেবাস আর লাইব্রেরিতে পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, শুধু তাই না আপু, দেখবেন যে কোনো কোশ্চেনই তাদেরকে জিজ্ঞেস করুন, অ্যান্সার যেন তাদের থাকে ঠোঁটের তলাতেই, কারণ সামনে তো টেকনোলজি থাকে, সো যে নিমিষেই দেখা যাচ্ছে কোনো একটি তবে হ্যাঁ, এই যে ফার্স্ট টেকনোলজি, এই যে তাদের জীবন অনেক ফাস্ট হয়ে গেছে, এটা কিন্তু একদিকে খারাপ না। এই ফাস্টনেসের কারণে দেখা যাবে যে এরা অনেক বেশি উদ্যমী হয়েছে আগের চাইতে, কারণ তারা অনেক বেশি কাজ একসাথে করার সময় পাচ্ছে। এটা তাদেরকে অনেক বেশি নির্ভীক করেছে, আর অবশ্যই অনেক বেশি কনফিডেন্ট করেছে। শ্রোতামণ্ডলী, আপনি একটু লক্ষ্য করবেন আপনার বাচ্চাটি যে আজকে যেভাবে চিন্তা করছে, ঠিক সেই বয়সে আপনি কিভাবে চিন্তা করতেন। তবে এবং কোনো ক্ষেত্রে আপনার মনে হবে যে আপনার বাচ্চাটি আপনার চেয়ে অনেক বেশি শার্প,
এবং এতই শার্প, তাদের দৃষ্টিগুলো যেন এত তীক্ষ্ণ যে মনে হবে যে তাদের চোখ দুটো যেন বুদ্ধিতে জল করছে। অনেক নতুন। অনেক। ছোট্ট একটা বিষয় আমরা বলি গানের ক্ষেত্রে ভাইয়া, কোনো বয়োজ্যেষ্ঠকে কানে আপনি ইয়ারফোন বা হেডফোন লাগিয়ে রাস্তায় আমরা মানে দেখি না বা দেখা যায় তরুণদের ক্ষেত্রে, তরুণদের ক্ষেত্রে সচরাচরই তারা করছে। আর ওদের পছন্দের গান ভাইয়া একটু মানে শুনে দেখেন, হাই বিট, দুম দুম দাম দাম, মাঝে মাঝে মনে হয় যে বাদ্যযন্ত্রের বাজনায় সঙ্গীতের সুর শুনতে কষ্ট হয়। আবার আমার মাঝে মাঝে মনে হয় কি গানে কোনো সুরই নাই, কবিতা বলছে আর গিটার বাজাচ্ছে। এবং আরেকটি বিষয় কিন্তু বয়োজ্যেষ্ঠরা বলেই থাকে যে হ্যাঁ, পুরনো গানগুলো, এখনকার মিউজিক্যাল ব্যান্ডগুলো শুধু পুরনো গানগুলোকে নতুন ভাবে রিমিক্স করছে বা নতুন ভাবে নিয়ে আসছে, এবং কোনো ক্ষেত্রে এগুলো কিন্তু শুনতে খারাপ লাগে, ভালো লাগে না ভাই। আমি ভালো লাগে অবশ্যই। আমি একটু আগেই বললাম যে তরুণদের সৃষ্টিতে কিন্তু একটা স্পিড আছে ভাইয়া, ওদের সব গানই কিন্তু আবার রিমিক্স না, অনেক গান খুবই প্র্যাকটিক্যাল ভাইয়া। হ্যাঁ অবশ্যই আপু, তরুণরা যে শুধু পুরনো গানগুলোকে নতুন ভাবে আমাদের কাছে নিয়ে আসছে তা না, এরা নিজেরা কিন্তু অনেক মৌলিক গান, যে গানগুলো কিন্তু সব বয়সী সবারই ভালো লাগছে। তো আপু চলুন আমরা যখন এই ধাঁচের কথাই বলছি, কেননা আমরা একটা এই প্রজন্মের, একদম নতুন প্রজন্মের একটি মৌলিক গান, যেটা তরুণদেরই গান এবং যেটা মৌলিক সুর বা মৌলিক কথার গান, এবং আশা করি গানটি সবার ভালো লাগবে, এরকম একটি গান শুনে আসি, কি বলেন আপু? চলুন শ্রোতা মণ্ডলী। তো শ্রোতা মণ্ডলী, যে গানটি আমরা শুনবো সেই গানটি হচ্ছে, টাইটেলটি হচ্ছে সোনা পাখি, এবং এই গানটির কণ্ঠ দিয়েছেন বেলাল খান এবং শিল্পী বিশ্বাস। আশা করি নতুন প্রজন্মের শিল্পীদের এই গানটি আপনাদের খুব ভালো লাগবে। চলুন শুনে আসি গানটি। সুখে দিন ছিল, সবই যে হারিয়ে গেল, আসবি ফিরে তুই সে আশা থাকি, শুধু তোরই জন্য কাঁদে মন সোনা পাখি। স্বপ্ন আছে নেই শুধু হায় তুই কাছে, তোকে ছাড়া বল না জীবন কিভাবে একা বাঁচে। হৃদয় আছে স্বপ্ন আছে নেই শুধু হায় তুই কাছে, সারাক্ষণ তোকে রাখি, শুধু তোরই জন্য কাঁদে মন সোনা পাখি।
তোরই স্মরণে কতটা যে নিঃস্ব আমি বুঝলে না এই জীবনে বিষাদের রং তলিতে রোজ তোর মুখ ছবি আঁকি শুধু তোরই জন্য কাঁদে মন সোনা পাখি সুখে দিন ছিল সবই যে হারিয়ে গেল আসবি ফিরে তুই সে আশায় থাকি শুধু তোরই জন্য কাঁদে মন সোনা পাখি শুধু শ্রোতা মণ্ডলী আপনারা শুনছেন 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন আর এটি সরাসরি প্রচারিত হচ্ছে আমরা বারবার যেটা বলি আবার আমরা বলছি এটি আপনারা শুনবেন প্রতি বুধবার রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত চমৎকার একটি গান শুনলাম আপু এই প্রজন্মের শিল্পীদের গাওয়া একটা মৌলিক গান এই প্রজন্মের শিল্পীরা শুধু রিমিক্স করে না মৌলিক গানও গায় এবং সেটা আসলে খুব সুন্দর কথা এবং সুরে সেটা দেখলাম আমরা এই ধরনের গান আরো শুনবো এই প্রোগ্রামে আমাদের সাথে থাকুন শ্রোতামণ্ডলী তো শ্রোতামণ্ডলী আমরা কথা বলছিলাম যুগের সাথে অর্থাৎ এই জেনারেশন প্রিভিয়াস জেনারেশনের সাথে এই জেনারেশনের সাথে তাল মিলিয়ে চলা তরুণদেরকে নিয়ে এই কথা কিন্তু আমরা সবাই জানি যে যুগের সাথে সাথে কিন্তু পড়ালেখা খাওয়া দাওয়া পোশাক আশাক সবকিছুতেই কিন্তু একটু পরিবর্তন আসে অর্থাৎ যুগের ছোঁয়া যেটাকে আমরা বলতে পারি আপনি একটু খেয়াল করবেন আমি আশা করি আমাদের শ্রোতা যারা শুনছেন তারাও আমার সাথে একমত হবে খেয়াল করে দেখবেন আপু যে আমাদের দাদাদের আমল সেই আমলে কিন্তু ব্যারিস্টারি পড়া কিন্তু একটা খুবই প্রশংসার এবং মেধার পরিচয় সব দাদাই মনে হয় দেখা যাচ্ছে যে যেই ফ্যামিলিতে একজন ব্যারিস্টার অথবা গ্রামের প্রভাবশালী ফ্যামিলি ছিল দেখা যাচ্ছে এখান থেকে ব্যারিস্টারি পড়তে যাওয়াটা যেন একটি নিয়মের ব্যাপার হয়ে যাচ্ছিল এবং সেটা অবশ্যই ইংল্যান্ড থেকে যেটাকে বলা হতো বিলাত ফেরত ব্যারিস্টার এবং এই ব্যারিস্টাররা কিন্তু মানে প্রচলিত ছিল যে বংশের মুখ উজ্জ্বল করবে আর কি এবং বিলেত ফেরত ব্যারিস্টার তো বিশাল একটা বিষয় বিয়ের বাজারে অনেক দাম ছিল তাদের যাই হোক আর একটা খেয়াল করে রাখবেন এই বিলেত ফেরত ব্যারিস্টার কিন্তু তাদের বাড়িতেই একটা ছোটখাটো কোর্ট বা অফিস করে কাছারি বাড়ির মতো থাকতো ভাইয়া আবার আমাদের বাবার আমলে অর্থাৎ আমাদের যারা অভিভাবক ছিলেন তাদের আমলে কিন্তু আবার জিনিসটা চেঞ্জ হয়ে অনেকটা ডাক্তার ইঞ্জিনিয়ার বা এই দুইটার একটি কিন্তু হতেই হবে বাট এখন আবার যখন আমাদের সময় অর্থাৎ আমাদের জেনারেশনে আমাদের পার্সোনালি দেখবেন যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ বিবিএ এমবিএ এই ধরনের ডিগ্রিগুলোর অনেক ভ্যালু ছিল চাকরির বাজারের জন্য কিন্তু দেখেন এখন কি মজার বিষয় অর্থাৎ আমার যারা ছোট ভাইরা আছে ওদের মধ্যে দেখবেন যে ফাইন আর্টস ফ্যাশন টেকনোলজি বা স্ট্রাকচারাল ডিজাইন এই ধরনের জিনিসগুলো অর্থাৎ ক্রিয়েটিভ সাইড বা মিউজিক নিয়ে পড়াশোনা আমি একজনকে চিনি যে লন্ডনে আপনার মিউজিক টেকনোলজি বা সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর উপরে পড়াশোনা করছে এটা অনেক ডিমান্ডেবল সাবজেক্ট চিন্তা করে দেখেন যে ছোটবেলায় আপনি আপনার আব্বুকে বলতেছেন আব্বু আমি লন্ডনে পড়তে যাব মিউজিক টেকনোলজি বা মিউজিক ইঞ্জিনিয়ারিং তো কি অবস্থা হতো যাও এই যে আপু যে যুগের সাথে সাথে সবকিছুর যে একটা পরিবর্তন হয় এই জিনিসগুলো কিন্তু খুব মজা আমার বাচ্চা তো ভাইয়া স্পেস সায়েন্টিস্ট হবে শুধু শ্রোতা মণ্ডলী আমাদের তরুণদের একটি খেয়াল করুন আপনি সব সময় আর্মি কাট চুল কেটে এসেছেন আর আপনার ছেলেটি
চুলে ঝুঁটি বাঁধতে পছন্দ করে। আপনি বেল বটম প্যান্ট পছন্দ করেছেন, হ্যাঁ, বা পরেছেন। আর আপনার স্বনামধন্য পুত্রটি 8-10টি পকেটওয়ালা তালা চাবির চেন ঝুলানো ছিঁড়া ফাটা জিন্স পরতে বেশি ভালোবাসে। এবং এই ছিঁড়া ফাটা জিন্সগুলোর দামও কিন্তু বেশি আপু। রাইট, হ্যাঁ আপু, আমাদের সময় কিন্তু আমরা মনে আছে ছোটবেলায়, মানে আমাদের বয়সী যারা আছে তারা কিন্তু বাসায় লুঙ্গি পায়জামা এগুলো পরতো। হ্যাঁ, কিন্তু কিন্তু আমার যে ছোট ভাই আছে তাকে কখনোই আমি দেখতাম না যে লুঙ্গি পায়জামা এই জাতীয় জিনিস পরতো। মাঝে মাঝে দেখতাম জিন্স পরেও শুয়ে পড়েছে। তো আমার ছোট ভাইয়ের কথা যখন আসলো, আমি একটা আমার ছোট ভাইয়ের একটি মজার ঘটনা শেয়ার করতে চাই, অর্থাৎ গল্প করি। তো ও প্রায় 10 বছর আগে মেলবোর্ন MBA পড়তে এসেছিল। তো একবার দেশে ফেরার সময় একটা ঘটনা ঘটলো। তো আব্বা আম্মা দুজনেই এয়ারপোর্টে ওকে রিসিভ করতে গেছেন, অর্থাৎ তাদের পুত্রধনকে রিসিভ করতে গেছেন। তো এয়ারপোর্টে গিয়ে তারা দেখেন যে তাদের স্বনামধন্য পুত্র হাঁটুর নিচ পর্যন্ত, মানে যেটাকে আমরা 3/4 প্যান্ট বা হাফ প্যান্ট বলে থাকি, আর পরে আর ঠোঁটের নিচে এক চিমটে দাড়ি সহ এগিয়ে আসছে। এই এক চিমটে দাড়ি বলতে বুঝাচ্ছি, খুব সুন্দরভাবে বলি, আমরা একটা ভারতীয় ছবি দেখেছিলাম দিল চাতা হ্যায়, আমির খান, হ্যাঁ ঠিক ওই দাড়িটার কথাই বলছি আর কি। তো ওই এক চিমটে দাড়ি সহ এগিয়ে আসছে। আব্বা তো এই দৃশ্য দেখে রীতিমতো রেগে আগুন। সে বলছে, এই তুই অস্ট্রেলিয়াতে পড়তে গেছিস নাকি? সার্কাস দলে যোগ দিয়েছিলি নাকি? একটা মানুষ, আব্বা তো রীতিমতো রেগে তেলে বেগুনে তাকে বারবার বলছে, একটি মানুষের গেট আপ দেখে বোঝা যায় তার ব্যাকগ্রাউন্ড কি আর সে কোন পরিবেশে চলাফেরা করছে। ভাইয়া আমি একটু বলি, হ্যাঁ সেম আমার ভাইয়ের ক্ষেত্রে। হ্যাঁ, সেও মানে সিডনি থেকে ফিরে যাচ্ছে, সেও পড়াশোনায় করতে এসেছিল। এয়ারপোর্টে বাবা মা আমি সবাই গেছি রিসিভ করতে। আমার ভাই বেচারা খুব সুন্দর একটা জিন্স পরে এসছে, তাতেও কিছু ছেঁড়া ফাটা আছে, এবং সে মানে একজোড়া চটি রীতিমতো স্পঞ্জ পায়ে দিয়ে চলে এসছে। আমরা সবাই তাকে রিসিভ করে নিয়ে আসলাম, বাড়িতে হই হুল্লোড় চলছে। হঠাৎ 2 দিন পর আমি খেয়াল করলাম আমার বাবা যেন বেশ বিমর্ষ। হ্যাঁ, ডাইনিং টেবিলেও বাবা বিমর্ষ। একদিন না পেরে বলেই ফেললাম, আব্বা আপনার কি শরীর খারাপ? আব্বা কিছু বললেন না। খাবার পর আমাকে উনার ঘরে ডেকে পাঠালেন। শোন, তোকে একটা কথা বলি, হ্যাঁ তোর এই ছোট ভাইটাকে খেয়াল করেছিস? কেন আব্বা, সবই তো ঠিক আছে। না, একটু জিজ্ঞেস করে দেখ তো, আমাকে হয়তো সত্যি কথা বলবে না। ও কি খুব টাকা পয়সার ক্রাইসিসে আছে? কেন বাবা, তোমার এটা মনে হচ্ছে কেন? না, ছেলেটি আমার অত দূর থেকে এলো ছিঁড়া প্যান্ট আর স্পঞ্জ পরে, আর এসে তো রীতিমতো মজার ব্যাপার। আমি বাবাকে বুঝেই পাই না, বাবা তোমার ছেলে যে প্যান্ট পরে এসছে সেটা নর্মাল প্যান্টের চেয়ে অনেক দামি, সে লং জার্নি করেছে, সে বলে যে তাকে নাকি প্লেনে অলরেডি হাঁটতে হয়েছে, না তো পা ঝিনঝিন করে, সেজন্য সে স্পঞ্জ পরে এসছে। শ্রোতা মণ্ডলী, আপনারা বুঝছেন যে মানে এই জেনারেশনের সাথে এই যে এই চেঞ্জগুলো, এগুলো কিন্তু সত্যি মজার, হ্যাঁ বিচিত্র। এবং আমাদের মুরব্বীরা ব্যাপারটা আসলে সত্যি উনাদের দিক থেকে অনেক সময় ওনারা কষ্ট পেয়েছেন, অনেক সময় ওনারা রাগও করেছেন, তাই না? আর বড়দের এই কথা আমরা সব সময় সশ্রদ্ধভাবে মেনে চলবো। তবে বড়রা না ভাইয়া অনেক সময় অনেক কিছু ছোটদের উপর জোর করে চাপিয়ে দেন, এটাও কিন্তু ঠিক না। অনেক দাড়িওয়ালা চুলে বেনি করা ছেলে আউলা বাউলা দেখতে হলেও খোঁজ করে দেখুন না, সে বুয়েটের আর্কিটেক্টের ফার্স্ট বয়। তবে হ্যাঁ, পরিচ্ছন্ন এবং স্বাধীনভাবে চলাফেরা এটা সম্পূর্ণ সঠিক এবং নিজস্ব রুচির ব্যাপার। হ্যাঁ অবশ্যই আপু, একটা ব্যালেন্সের বিষয় আছে। তবে হ্যাঁ আপু, যতই যুগের পরিবর্তন বা এই কথাগুলো আমরা বলি না কেন, কিছু কিছু জিনিস কিন্তু সেটা সার্বজনীন এবং সবসময় থেকে যাবে। এই আমাদের আওলা বলা বা এই যে ছেঁড়া প্যান্ট পরা বা এই যে এই ধরনের পনিটেল, এই যে জেনারেশনের যে একটা ছাপ আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে আছে, এরা যাই করুক না কেন তারা কিন্তু সবসময় দেশেই হোক আর বিদেশেই হোক এই আমাদের যে চিরচারিত বড়দের প্রতি বা বয়োজ্যেষ্ঠদের প্রতি যে শ্রদ্ধার বিষয়টি, সেটা কিন্তু সবসময় তাদের মধ্যে শ্রদ্ধাশীল। এটা আমরা মানব। একজন গুরুজনকে তারা দেখবেন সবসময় পথে ঘাটে যেখানে যাচ্ছে সেখানে অগ্রাধিকার দিচ্ছে বা দেখা হলে কুশল বিনিময় করছে। এই জিনিসগুলো কিন্তু আপু আমাদের মধ্যে রয়ে গেছে, এটা আমাদের যেন অস্তিত্বের সাথে মিশে আছে। এবং এটা ভাইয়া খেয়াল করেছেন যে আমি জানি আপনি অনেক দেশ ঘুরেছেন, সারা পৃথিবীতেই দেখছি যে সবাই বয়োজ্যেষ্ঠদের কিন্তু তরুণরা মানে অগ্রাধিকার দিচ্ছে, সম্মান দিচ্ছে। বাহ্যিক পরিবর্তন যাই হোক আপু, কিছু কিছু বিষয় এটা কিন্তু সার্বজনীন। এই অ্যাডলেডে তো যদি আপনি খেয়াল করেন আপু, এখানে দেখবেন বয়স্কদের জন্য সরকার থেকে অনেক ফ্যাসিলিটির ব্যবস্থা করে দিয়েছে। বাসে তাদের জন্য আলাদা আসনের ব্যবস্থা আছে, এইচ কেয়ার আছে। আমাদের দেশেও সীমিত ভাবে হলেও মহিলা বৃদ্ধদের জন্য আছে, যদিও প্র্যাকটিসটা কম। আশা করি
কিন্তু এগুলো আছে, শুরু ভবিষ্যতে হচ্ছে ভাইয়া। এবং এছাড়া দেখবেন যে অনেক তরুণ তরুণীরা হাত ধরে বৃদ্ধদের নিজেদের সিটে বসে দিচ্ছে, নিজের সিট ছেড়ে দিচ্ছে, রাস্তা পার করে দিচ্ছে। এটা কিন্তু সত্যি প্রশংসার বিষয়। তো আপু আমরা যেহেতু জেনারেশন গ্যাপ, বৃদ্ধ এই ধরনের কথা বলছি, তো আসুন আপু আমরা এবার একটি খুব সুন্দর গান শুনি। এবং এই গানটি একটু ফোক ধাঁচের, এবং এই গানটি এবং ফোক গান আমাদের ইয়াং জেনারেশন বা বয়োজ্যেষ্ঠ জেনারেশন যার বলে সবারই পছন্দ হয়। তো যে গানটি নিয়েছি আমরা, এই গানটি হচ্ছে ফজলুর রহমান বাবু এবং শফি মন্ডলের গাওয়া, এবং এই গানটি আবার সিলেট অঞ্চলের একটি গান থেকে সংগৃহীত, যেটি হচ্ছে শীতল শাহ নামে একজন ছিলেন সিলেটের আঞ্চলিক গানের কবি, তার গান থেকে নেওয়া। এবং এই গানটি মানে মেন গানটা উনার ছিল। এই গানটি ব্যবহৃত হয়েছে হুমায়ুন আহমেদের ছবি ঘেটুপুত্র কমলার, যেটি হচ্ছে শোয়া উড়িল। গানটি খুবই সুন্দর, আশা করি গানটি সবাই ভালো লাগবে। চলুন শ্রোতা মণ্ডলী আমরা গানটি শুনে আসি। পাখি দয়া নাই রে তো, হৃদয়া নিষ্ঠুর পাখি দয়া নাই রে তো, পাষাণ সমান হিয়া কঠিন অন্তর, পাষাণ সমান হিয়া কঠিন অন্তর, শুয়াই উড়িল উড়িল জীবের জীবন, শুয়াই উড়িল রে, শুয়াই উড়িল উড়িল জীবের জীবন, শুয়াই উড়িল রে। করলাই প্রেমের সাধন, পিঞ্জরায় থাকিয়া করলাই প্রেমের সাধন, পিঞ্জরা ছাড়িয়া যাইতে না লাগে বেদন, পিঞ্জরা ছাড়িয়া যাইতে না লাগে বেদন, শুয়াই উড়িল উড়িল জীবের জীবন, শুয়াই উড়িল রে, 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 শুয়াই উড়িল উড়িল জীবের জীবন, শুয়াই উড়িল রে। শ্রোতা মণ্ডলী, আপনাদের আবার আমন্ত্রণ জানাচ্ছি রেডিও বাংলা অ্যাডলেটের আজকের অনুষ্ঠানে। রেডিও বাংলা অ্যাডলেট সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন, যেটি প্রচারিত হয় প্রতি বুধবার রাত 9:30 থেকে রাত 10:30 পর্যন্ত। শ্রোতা মণ্ডলী, আমরা আজকে কথা বলছিলাম তরুণদের নিয়ে, তরুণদের বিশ্বাস, তরুণদের সৃষ্টি, সবকিছু নিয়ে। ভাইয়া, আপনি খেয়াল করেছেন তরুণরা কিন্তু যা বলে বা করে
সেটা তারা মর্যাদা রাখতে চেষ্টা করে। একটা তরুণ ছেলে বা মেয়ে কোনো কথা দিয়েছে, আপনি দেখবেন সেটি রাখার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে। যেরকম তারা কোনো ছেলে বা মেয়ে অন্য কোনো আরেকটা ছেলে বা মেয়েকে পছন্দ করলো, একবার কথা দিয়ে ফেলেছি, তারপর গার্জেন যতই বুঝাক যে না এটা হচ্ছে না বা এটা আমরা মেনে নিতে পারছি না, তোমার সাথে এটা মানে তুমি লং লাইফে হ্যাপি হবা না, ফ্যামিলিগত দিক দিয়ে হেন তেন, এটা আসলে যুগের সাথে চেঞ্জ হয়েছে বিষয়টা। চেঞ্জ হয়ে যায়। এককালে যেটা শুনতাম যে বর কনেকে প্রথম দেখতো বাসর রাত্রে বা যেদিন বিয়ের দিনই প্রথমবার কনেকে দেখতো, কিন্তু যুগের সাথে সাথে কিন্তু এটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে তরুণরা নিজের পছন্দ করতেছে, এবং বাপ মারা বা অনেক ক্ষেত্রে কিন্তু বাবা মাকে তারা এটা হেল্পও করছে, বলছে, শেয়ার করছে। তো এই জিনিসগুলো আসলে চেঞ্জ হচ্ছে যুগের সাথে সাথে। এবং এখন কিন্তু গার্ডিয়ানরা বলেও দেয় যে বাবা তুমি পছন্দ করতে পারো, ক্যাটাগরিটা এইরকম, মানে আমি তোমাকে বুঝাচ্ছি যে এই এই ক্ষেত্রগুলোতে তুমি যদি মানে একটু চুজি হও তাহলে এটা তোমার জন্যও ভালো, তোমার বাবা মার জন্যও ভালো, ফ্যামিলিগতভাবে চলতেও ভালো। হ্যাঁ, অভিভাবকদের এই উপদেশগুলো কিন্তু আপু আমার মনে হয় যে তাদের এক্সপেরিয়েন্স থেকে তারা মানে যে উপদেশগুলো দেয় এটা অবশ্যই আমাদের তরুণ সমাজকে অনেক বেশি গাইড করে। কান টানলে মাথাটি আসে। প্যারেন্টস যে বলে যে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা দেখা দরকার তোমার মানে লাইফ পার্টনারের, এটা কিন্তু রাইট ভাইয়া, আপনাকে সবাইকে নিয়ে চলতে হবে। হ্যাঁ, আর একটু এই তরুণ বয়সটা আপনি পার করে গেলেন, তখন দেখবেন আপনি একটু বেশি চুজি হয়ে যান। হ্যাঁ, নাক বড় না, মানে ঠোঁট মোটা না, নাক অমুক ধমুক পটল চেরা হতে হবে, এই করতে গিয়ে মানে এটা না সেটা না, এই না সেই না করতে করতে দেখেন বিয়ে করাটাই দেখা যায় অনেক অনেক পিছিয়ে যায়। হ্যাঁ, আবার শুধু শ্রোতা মঞ্জুলি আমার কথা একটু বলি। হ্যাঁ, ছোট বয়সে আমি কিন্তু সুন্দরী ছিলাম। হ্যাঁ, মানে তখন হতো যে চোখে তো অনেক রঙিন চশমার মতো চোখটাও রঙিন ছিল, পাড়ায় পাড়ায় অনেকেই একটু মানে পছন্দ করারও চেষ্টা করতো, এবং আমিও মানে একটু দেখতাম টেকতাম আর কি। তখন আমার বাবা খুব মানে রাজগম্ভীর মানুষ ছিলেন। আব্বা বলতেন, দেখ এখন তোর চোখে মানে চোখটা তরুণ, যা দেখবি তাই তো রঙিন মনে হবে, কিন্তু বাবা মার বাবার চুল এমনি পাকেনি, তুই থাকবি ডালে ডালে, আমি থাকবো পাতায় পাতায়। আমি আব্বাকে বলতাম, আব্বা আমি থাকবো শিরায় শিরায়। আমার বাবা বলতেন, ওকে তুমি পাতা পর্যন্ত তো আসো। এটা ঠিক আপু, আমাদের বয়োজ্যেষ্ঠরা অথবা আমাদের অভিভাবকরা তারাও আমাদের বয়স পার করেছেন, তো তারা যে উপদেশগুলো দেন তারা কিন্তু তাদের জীবন থেকে নানা জিনিস শিখে তার অভিজ্ঞতা থেকে দেয়। সো তাদের উপদেশগুলো কিন্তু আমাদের তরুণদের চলার পথের পাথে হয়ে থাকে। শ্রোতা মণ্ডলী, আমি একটু বলি, আমার সেই 25 বছর আগে বাবা যা বলেছিলেন, মানে অনেস্টলি বাই হার্ট আমি বলছি, 25 বছর পর মানে আমার সেই ফ্রেন্ডগুলোর মানে ডেভেলপ দেখে আমার মনে হয়েছে যে সত্যি আমি ওদের লাইনে না গিয়ে ভুল করি। হ্যাঁ, এটা ঠিক আপু, এটাই হচ্ছে পার্থক্য। তরুণরা তাদের ডিসিশনের ক্ষেত্রে অনেক বেশি তাড়াহুড়ো করে, অনেক বেশি ফাস্ট, অনেক বেশি স্পিড, বাট আমাদের অভিভাবকরা যারা আছেন তারা তাদের ডিসিশন ক্ষেত্রে অনেক বেশি ধৈর্যশীল, অনেক বেশি ইমোশনাল হয়ে যায় ভাইয়া। তো এর জন্য তরুণদের অবশ্যই আমাদের বয়োজ্যেষ্ঠরা যে উপদেশগুলো নেয় সেই জিনিসগুলো অবশ্যই আমাদের চিন্তা করতে হবে। যাই হোক আপু, আমার মনে হয় আমরা অনেক উপদেশমূলক কথাবার্তা বলে ফেলছি, তো শ্রোতা মণ্ডলী আমরা আসলে একটু হালকা হয়ে নেই। খুব সুন্দর একটি গান শুনবো আমরা আপু বলছিলাম যে আমাদের নতুন জেনারেশনের যে মৌলিক গান হয়, আমরা সুন্দর একটি গান শুনেছি, তো আমরা আরেকটি খুব সুন্দর গান শুনবো, যে গানটি বাপ্পা মজুমদার এবং ফাহমিদা নবীর কণ্ঠে। তো এটাও কি তরুণদের গান? হ্যাঁ, আপনি বলতে পারেন। সো একটি মৌলিক গান, তো চলুন আপু এই গানটি শুনে আসি। মেঘলা দিন আসে উতলায় আমি, কার কি যায় আসে জলে কি হারাবে, বরষায় উড়ুড়ু মন তুমি কি হাত বাড়াবে। উতলায় মন কিভাবে
বোঝো মেঘে মেঘে যে উতলা মনটা মেঘে মেঘে যে উতলা মনটা আমিও আছি যেন সে মেঘেরই আশেপাশে ছেড়ে বাতাসে মেঘেলা দিন আসে উতলা এই আমি কার কি যায় আসে জল কি হারাবে বরষায় উড়ু উড়ু মন তুমি কি হাত বাড়াবে শ্রাবণে শ্রাবণে বর্ষা গোপনে এসে কে যাবে চলে কিসের কারণে উড়ে যায় শুধাব কখনো দেখা হলে উড়ে উড়ে মেঘ ভেজাবে মনটা উড়ে উড়ে মেঘ ভেজাবে মনটা আমিও আছি যেন সে মেঘেরই আশেপাশে শ্রাবণে শ্রাবণে বর্ষা গোপনে এসে কে যাবে চলে কিসের কারণে উড়ে যায় শুধাব কখনো দেখা হলে উড়ে উড়ে মেঘ ভেজাবে মনটা উড়ে উড়ে মেঘ ভেজাবে মনটা আমিও আছি যেন সে মেঘেরই আশেপাশে ইচ্ছেরই বাতাসে মেঘলা দিন আসে উতলায় আমি কার কি যায় আসে জল কি হারাবে বর্ষায় উড়ু উড়ু মন তুমি কি হাত বাড়াবে দারুণ একটি গান শুনলাম আমরা শ্রোতা মণ্ডলী। আশা করি আপনারা আমাদের সাথে আছেন আর উপভোগ করছেন আজকের রেডিও বাংলা অ্যাডলেডের অনুষ্ঠানটি। রেডিও বাংলা অ্যাডলেড সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। এই ফাঁকে শ্রোতা মণ্ডলী আপনাদের জানিয়ে নিচ্ছি যে আপনারা আমাদেরকে গানের রিকোয়েস্ট বা আপনাদের যে কোনো মতামত পাঠাতে পারেন। এর জন্য আপনাদেরকে যা করতে হবে তা হচ্ছে আমাদের রেডিও বাংলা অ্যাডলেডের ফেসবুক পেজে যে আপনার পছন্দের গানটি অথবা আপনার মতামতটি আমাদের জানাতে পারেন, কিভাবে কি শুনতে চান আমাদের রেডিওতে এবং কিভাবে শুনতে চান, এবং আপনাদের মতামত অবশ্যই আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে। আপনাদের মতামতের জন্য আমরা ওয়েট করব, কারণ আমরা বুঝবো যে আপনাদের পছন্দটা কি রকম, সেই অনুযায়ী আমরা আমাদের নেক্সট প্রোগ্রামটা সাজানোর জন্য আরো প্রিপারেশন নিতে পারবো। অবশ্যই শ্রোতা মণ্ডলী, আপনাদের জন্যই আমরা প্রতি বুধবার আসর সাজিয়ে বসি। সো আপনাদের মতামত এবং আপনাদের অংশগ্রহণই আমাদেরকে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। তো আমি চট করে জানিয়ে দিচ্ছি আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি www.facebook.com/rba। এই পেজে যে আপনারা আপনাদের মতামত এবং যে কোনো গানের রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এবং যথারীতি আপনারা দেখছেন প্রতি পর্বেই আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি এবং সুন্দর সুন্দর গানের রিকোয়েস্ট পাচ্ছি, যা আমাদের জন্য খুবই আনন্দের খবর, এবং আমরা সেগুলো নিয়ম করে প্রচার করার চেষ্টাও করছি। তো আপু, শ্রোতা মণ্ডলী, আমাদের অনুষ্ঠান কিন্তু আপনাদের জন্য। প্রতি বুধবার আমরা 1 ঘন্টা আমাদের প্রসার সাজিয়ে ওয়েট করি বা নিয়ে আসি শুধুমাত্রই আমাদের শ্রোতাদের জন্য। আমি আরো একটি ঘটনা বলি। আমার সময় আম্মা আমাকে ইউনিভার্সিটিতে নামাতে গেছেন। সারা বছর পড়া ফাঁকি দেওয়া স্টুডেন্ট আমি সারা রাস্তা বই পড়তে পড়তে যাচ্ছি রিক্সায় করে। ক্যাম্পাসে পৌঁছে আমরা যেই রিক্সা থেকে নামতে যাব, দেখি আমার ফ্রেন্ড রাজু দাঁড়িয়ে আছে। আম্মার সাথে পরিচয় করিয়ে দিলাম। জানেন, বিয়াদব সালামটাও দিল না। আম্মা বললেন, কেমন আছো বাবা? ও মাথা ঝাঁকিয়ে মুখটা নিচু করে থাকলো। আমি জানি আমার মা বাড়ি ফিরেই বলবেন, তুই কাদের সাথে মিশিস? এটা তো খুবই বিয়াদব, অভদ্র, মুরব্বীদের সম্মান করতে শিখেনি। এটা মনে হতেই আমি রাজুকে বললাম, এই রাজু, তুই আমার আম্মাকে সালাম দিলি না? বলে 1 ধাক্কা দিলাম। আরে দেখি ওর মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে আর ওর হাতটা মাথার কাছে তুলে সালাম দিচ্ছে। শ্রোতা মণ্ডলী,
সিগারেট খাওয়া কিন্তু খুবই খারাপ অভ্যাস, এক কথায় বদ অভ্যাস। হ্যাঁ অবশ্যই আপু, যা বলছিলাম আমাদের এই তরুণদের এই তাড়াহুড়ো করার যে অভ্যাসটা এবং অনেক সময় কনসিকুয়েন্স না বুঝে অনেক কাজ করার যে অবস্থা, এটাকে বলতে পারেন অতি চালাকের গলায় দড়ি, যেটি ঘটেছে আপনার এই ফ্রেন্ডের ক্ষেত্রে। তো আপু আমরা কিন্তু কথা বলছিলাম দুই জেনারেশনকে নিয়ে, পুরনো জেনারেশন বা নতুন জেনারেশন, কিন্তু পুরনো মানেই কিন্তু আপু শেষ হয়ে যাওয়া নয়, পুরনো মানেই যে নতুনের সাথে তার কোনো যোগাযোগ নেই সেরকম কিছু নয়। আবার নতুনরা কিন্তু পুরনোদের হাত ধরেই চলছে ভাইয়া, এবং নতুনদের অনেক কিছু কিন্তু পুরনোরাই পরিচালনা করছেন এবং পছন্দ করছেন। এই যেমন ধরুন যে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা, তাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট আছে, হ্যাঁ হ্যাঁ, তারাও কিন্তু আজকাল এবং তারা রীতিমতো মানে ফেসবুকে যোগাযোগ রাখছেন, এবং যারা আমরা একটু দেশের বাইরে অর্থাৎ অনেক দূরে থাকি তারা কিন্তু এই ফেসবুকের মাধ্যমে আমাদের পরিচিত বয়োজ্যেষ্ঠদের সাথে, হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রে তারা অনেক বেশি সময় দেয় ফেসবুকে। এবং শুধু তাই নয়, আপনারা দেখবেন যে আমাদের বয়োজ্যেষ্ঠরা কিন্তু আমাদের যে এই যে নতুন জেনারেশনের যে সৃষ্টি গান বা নাটক, এগুলো যে একদম ভালো বলছে না বা একদম পছন্দ করছে না তা না, কিন্তু ভালো ভালো গান কিন্তু শুনছে। শুধু তাই নয়, আপনি দেখবেন যুগের সাথে চেঞ্জ হয়ে যারা পুরনো শিল্পী তারা কিন্তু দেখবেন ভিন্ন ধাঁচের গানে গাচ্ছে, গানে অংশগ্রহণ করছে। সো যুগের সাথে সাথে যে নিজেদেরকে পরিবর্তনের যে বিষয়টি, এটা যে শুধু তরুণরাই করে তা নয়, যারা আপনার প্রিভিয়াস জেনারেশনে তারাও কিন্তু যুগের সাথে। আবার ভাইয়া বয়স কিন্তু আপনাকে বৃদ্ধ করে দেয় না, এটা আপনার মনের ব্যাপার। হ্যাঁ, আপনি মন থেকে যতদিন না বৃদ্ধ হচ্ছেন ততদিন আপনি তরুণই কিন্তু। তবে আপু হ্যাঁ, খুব ভালো কথা বলেছেন। তো আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতে শ্রোতা মণ্ডলীর কথা বলছিলাম ঈদকে নিয়ে। তো ঈদ সার্বজনীন একটি বিষয়, এবং ঈদের কথা আসলেই বা এই ধরনের অনুষ্ঠানগুলোতে বা এই ধরনের সবাই মিস করেছি। হ্যাঁ, আমরা কিন্তু যতই যাই বলি, আমরা যারা দূরে থাকি তারা কিন্তু আমাদের প্যারেন্টসকে, আমাদের অভিভাবককে অবশ্যই মিস করেছি, এবং তাদের ছাড়া যেন আমাদের জিনিসগুলো, কিছু কিছু জিনিস আনন্দগুলো অপূর্ণ থেকে যায়। আমি একটি ছোট্ট ঘটনা বলি আপু। আমার এক ফ্রেন্ড সে ঈদের দিন ফেসবুকে স্ট্যাটাস দিল, ইটস জাস্ট অ্যানাদার ডে। আপু যদিও সে জিনিসটা খুব স্বাভাবিক করতে চেয়েছিল, বাট আমি তার মনে কষ্ট বুঝেছি। হয়তো প্রিয়জনকে না পাওয়ার এই দুঃখটা ভুলতেই সবকিছু স্বাভাবিক করতে সে হি জাস্ট অ্যানাদার ডে এই স্ট্যাটাসটা দিয়েছে, এবং যথারীতি গিয়েছে অফিসে সবকিছু ভুলে থাকার জন্য। তো আপু আসলে এই প্রিয়জন এবং মা বাবার এই দুঃখটা আসলে ভোলার নয়, এবং এটা সবসময় থাকবে। তো আপু চলুন কেননা গানে গানে আমাদের এই ভুলে থাকা বা মা বাবাকে মিস করার বিষয়টি আজকে আমরা একটু স্মরণ করি। তো চলুন শুনে আসি একটি এরকম মিস করা একটি গান। মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো, মাগো মা, মাগো মা, তুমি চোখের এত কাছে থেকে দূরে কেন বলো না, মাগো মা, মাগো মা, মাগো মা। একটু স্নেহ, একটু আদর, একটু তোমার মায়া পাইনি মাগো অনেক বছর, তোমার আঁচল ছায়া। একটু স্নেহ, একটু আদর, একটু তোমার মায়া পাইনি মাগো অনেক বছর, তোমার আঁচল ছায়া, মাগো। শুধু শ্রোতা মণ্ডলী, গান শুনতে শুনতে বাড়ি যাবার আগে আপনাদেরকে বলে দিই,
তরুণরা বয়োবৃদ্ধদের হাত ধরেই মানে বয়োজ্যেষ্ঠদের হাত ধরেই এগিয়ে যাবে। বয়োজ্যেষ্ঠরা একসময় তরুণ ছিলেন এবং আজ যারা তরুণ তোমরা সবাই একদিন বয়োজ্যেষ্ঠ হয়ে যাবে। হ্যাঁ আপু, এটাই সময়ের নিয়ম এবং এটা আমাদের মেনে নিতে হবে এবং সবাইকে মনে রাখা ভালো হবে। তো শ্রোতামণ্ডলী, অনেক কথা হলো, অনেক গান হলো, এবার বিদায়ের পালা। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নেক্সট বুধবারে ঠিক 9:30 রেডিও বাংলা অ্যাডিলেড আয়োজনে। Programs on 5EBI 103.1 FM are supported by the Government of South Australia.